আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসির পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনাতে আমরা মোটামুটি একটা ধারণা নিব এই অধ্যায় থেকে কোন কোন অংশ থেকে প্রশ্ন আসে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমে আজকে আমরা তিনটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে ঘনত্ব, আর একটা হচ্ছে পানির তলদেশে চাপ। এই তিনটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা চাপ নিয়ে আলোচনা করি একটু, ঠিক আছে? চাপ বা প্রেসার, এই প্রেসার আসলে কি বোঝায়, ঠিক আছে? চাপ আসলে কি জিনিস বোঝায়, এটা যদি আমি একটু সূত্রটা লিখি, P সমান সমান F বাই A, ঠিক আছে? এখানে আমি এদের পরিচয়গুলো লিখে দিই। P সমান সমান চাপ, ঠিক আছে? চাপের একক হচ্ছে প্যাসকেল, ওকে, অথবা নিউটন পার মিটার স্কয়ার। কিভাবে আসছে এটা আমরা দেখব, ওকে। আর F সমান সমান হচ্ছে বল, ওকে, আর বলের একক কি নিউটন, এবং A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটার একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আমি যদি এই চাপটা আসলে কি মিন করে, এটা হচ্ছে একক প্রস্থচ্ছেদের উপরে যে পরিমাণ বল অনুভূত হয়, ঠিক আছে? যদি আমি এই জিনিসটা ফিল করাতে চাই তোমাদের, ধরো এটা একটা সারফেস, এই সারফেসের উপরে একটা ব্লক রাখা আছে, ধরো এটা একটা ব্লক রাখা আছে, ওকে। এই ব্লকের এই যে এতটুকু জায়গা, এই এতটুকু জায়গা কি তার ক্ষেত্রফল নির্দেশ করে, অর্থাৎ এই টোটালের একটা ক্ষেত্রফল আছে, এই টোটালটার এতটুকু অংশ তার কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি? ধরো এটা আমার হচ্ছে একটা তার, এটা একটা তার, ধরো এটা একটা তার, মোটা করে বড় করে আঁকাইছি। এই তারের এই যে মাথার যে অংশ, এই যে একটা মাথার অংশ, অর্থাৎ ধরো এই মার্কারটাকে যদি আমি কাটি, তাহলে এমন একটা অংশ পাবো না, এমন একটা অংশ, এই অংশের এই যে ক্ষেত্রফলটা, অর্থাৎ এই অংশের এতটুকু ক্ষেত্রফল, এটাই হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বুঝাইতে পারছি? ওকে, তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা একটা আছে এ পরিমাণ। আবার এই নিচে একটা কি ফোর্স ক্রিয়েট হচ্ছে, এই ব্লকটা কি নিচের দিকে একটা কি বল প্রয়োগ করছে না, এটাই সে এফ বল। তাহলে এই টোটাল বিষয়টাকে বিবেচনা করে আমরা লিখতে পারি যে প্রেসার হচ্ছে একক ক্ষেত্রফলে, অর্থাৎ আমি জানি না তো এটার ক্ষেত্রফল কত, একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল অনুভূত হয়। তাহলে চাপটা আসলে কি বোঝায়? চাপটা আসলে বলের ব্যাপারটা বোঝায়, ঠিক আছে? যে বলের যে বিষয়টা, এটা আসলে কতটুকু ক্ষেত্রফলের উপরে কাজ করছে এবং সেটার পরিমাণ কত, এটাই আসলে চাপটা বোঝায়, ওকে। তাহলে এটার আমাদের একক জানতে হবে, আমাদের হচ্ছে এটার মাত্রা জানতে হবে। তাহলে চলো আমরা একটু একক লিখি। একক দেখো, এই যে এফ, এক সেকেন্ড, এই যে এফ, এই এফ এর একক কি নিউটন, এই এর একক কি মিটার স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি না এরকম যে পি সমান সমান নিউটন পার মিটার স্কয়ার? তাহলে আমি এই মিটার যদি উপরে চলে যায়, তাহলে এখান থেকে লেখা যায় নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটার একক কি হইলো? এটার একক হইলো নিউটন পার মিটার স্কয়ার, এবং এটার মাত্রা কি হবে তাহলে? মাত্রা দেখো, আমি তোমাদের মাত্রা নির্ণয় করা শিখাইছি, মাত্রা নির্ণয় করার একটা ক্লাস আছে, ওইটা দেখে ফেলবা, তাহলে মাত্রা নির্ণয় করা একদম ইজি, ওকে। তাহলে মাত্রা নির্ণয়টা একটু দেখো। নিউটন, এই এফটাকে আমি এভাবে ভাঙতে পারি না, এমজি আকারে ভাঙা যায়। আবার এই যে এন, এই যে তোমার এটার যে একক, এটা কি মিটার। তাহলে এখানে হচ্ছে তোমার একটা ভর আছে, একটা জি আছে, তাহলে এটাকে যদি আমি আরো ভাঙি, এটার একক কি কেজি, তাই না? আর এই জি, এটার একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি কি এমন লিখতে পারি না যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর নিচে কি আছে মিটার স্কয়ার, তাই না? তাহলে দেখো, এখান থেকে একটা এম, এখান থেকে একটা এম কেটে দিলে আসলে কি থাকে, কেজি, এই এমটা উপরে চলে গেল, এখানে একটা এম থাকে উপরে চলে গেল, তাহলে এটা মিটার ইনভার্স, আর ওখানে কি আছে সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই কেজির জন্য আমি কি লিখতে পারি বলতো? এই কেজির জন্য আমি কি লিখতে পারি? এম লিখতে পারি। এই এম এর জন্য কি লিখতে পারি? এল, তার উপরে কি আছে ইনভার্স 1। এস এর জন্য কি লিখতে পারি? টি লিখতে পারি, ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে তার মাত্রা। তাহলে এটার মাত্রা কত? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এটা হচ্ছে তোমার
প্রেসারের মাত্রা অর্থাৎ চাপের মাত্রা। তাহলে একক মাত্রা এগুলা জানা হলো। ওকে, আচ্ছা, আমাদের এই চাপটা আসলে কি কাজ করে? এটা আসলে একটা কি বলের প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, অর্থাৎ যে কোনো কিছুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হতে পারে, এটার উপরে একটা ফোর্স ক্রিয়েট করছে। তাইলে আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্টটা আছে, আশেপাশে যে তোমার হচ্ছে পরিবেশের যে একটা চাপ আছে, এটা কি আমাদের শরীরের উপর প্রভাব ফেলে না? অবশ্যই এটা আমাদের শরীরের উপর প্রভাব ফেলে, এবং কতটুকু প্রভাব ফেলে সেটা আমরা একটু যদি লক্ষ্য করি। ধরো আমাদের এক অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ। তাইলে এক অ্যাটমসফিয়ার সমান সমান কত প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার হতে পারে? 101325 এত নিউটন পার মিটার স্কয়ার। এই পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ চাপ বায়ু আমাদের শরীরের উপরে ফেলে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করছি আমাদের চাপের যে কনসেপ্ট, এই কনসেপ্টে আর কারো বিন্দু পরিমাণ সমস্যা নাই। ওকে, তাহলে এই পর্যন্ত সবাই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা এবার হচ্ছে ঘনত্বের কনসেপ্টে যাব। চলো, ওকে, তাহলে এবার আমরা আসো ঘনত্ব নিয়ে একটু আলোচনা করি। ঘনত্ব, এই ঘনত্বকে বোঝায় ঘনত্ব। এই ঘনত্ব আসলে তুমি লিখতে পারো এভাবে যে কঠিন পদার্থের ঘনত্ব উপাদানের ওপর নির্ভরশীল। ঠিক আছে, তাইলে কঠিন পদার্থের ঘনত্ব উপাদানের উপর নির্ভরশীল। তাহলে তুমি আমাকে বলো তো, ধরো এইটা একটা কাগজের পাতা। ওকে, এটা কি? এটা একটা কাগজের পাতা। ঠিক আছে, এটা বড় কাগজের পাতা, এটা একটা ছোট কাগজের পাতা। এটা কি? এটাও একটা কাগজের পাতা, এটাও একটা কাগজের পাতা, কিন্তু এটা ছোট আর এটা হচ্ছে বড়। বলো তো কোনটার ঘনত্ব বেশি হবে? পজ করো, এবার বলো কোনটার ঘনত্ব বেশি? দুইটার ঘনত্ব সেম, কারণ এই দুইটার উপাদান কি? সেম, দুইটাই কাগজ। অর্থাৎ ঘনত্ব ডিপেন্ড করে তার কার উপরে? উপাদানের উপরে। আবার একটা এখানে একটা কন্ডিশন আছে যে এটা তাপমাত্রার উপরেও নির্ভর করে। এটা তাপমাত্রার উপরেও নির্ভর করে। ঠিক আছে, এটা তাপমাত্রার উপরেও নির্ভর করে। একটু লক্ষ্য করো যে ঘনত্বের যদি আমি হচ্ছে সূত্রটা লিখি, রো সমান সমান এম বাই ভি, এটা হচ্ছে আমার ঘনত্বের সূত্র। তাহলে রো সমান সমান কি? রো সমান সমান ঘনত্ব, এম সমান সমান হচ্ছে ভর, আর ভি সমান সমান হচ্ছে আয়তন। ভি সমান সমান আয়তন। এই আয়তন থেকে আমরা অনেক কিছুর আয়তন জানবো। আগে এটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, তাহলে এখান থেকে তোমার একক কি হবে? এটার একক কি হবে? দেখো ঘনত্বের এককটা কেমন? এম। তার মানে আমি যদি এভাবে লিখতে চাই যে ঘনত্ব রো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রো। ঠিক আছে, রো। রো মানে কি? ঘনত্ব। এটা ল্যাটিন ওয়ার্ড। ওকে, এম 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 এর একক কি বলতো? কেজি। আর ভি এর একক কি বলতো? মিটার কিউব। অর্থাৎ আমরা লিখতে পারি যে কেজি পার মিটার কিউব। ওকে, এটা কি গ্রাম পার সেন্টিমিটার কিউব এরকম হতে পারে না? এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব এমন হতে পারে না? বলতো, এটাও হতে পারে। তাহলে আমাদের প্রশ্ন আসে আসলে যে এক গ্রাম পার মিটার কিউব সমান সমান কত গ্রাম পার সেন্টিমিটার কিউব? এটা আমরা দেখব। আগে আমরা সবকিছু লিখি, তারপরে এটার মাত্রা, তোমরা মাত্রাটা বের করবা। ওকে, এটার মাত্রা বের করবা। মাত্রা বের করা তো খুব ইজি। এখান থেকে দেখো মাত্রা, এই কেজির জন্য এই যে এখান থেকে আমরা বের করতে পারি এম এল পার কি বলতো? কিউব। এটা হচ্ছে তোমার ঘনত্বের মাত্রা। এখন আমাদের কথা হচ্ছে যে যদি 1 গ্রাম পার মিটার কিউব, এটা আসলে কত? তুমি আগে আমাকে একটু বলো তো যে 1 মিটার কিউব সমান সমান কত সেন্টিমিটার কিউব? 1 মিটার কিউব সমান সমান কত সেন্টিমিটার কিউব? এটা বলো। 1 মিটার কিউব মানে কি বলতো? 1 মিটার কিউব মানে এমন না যে 1 সেন্টিমিটার ইন্টু 1 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, এমন লেখা যায় না? আবার 1 মিটার মানে কত বলতো? 100 লিখি, হ্যাঁ, 100 সেন্টিমিটার ইন্টু 100
সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার, এমন লেখা যায় না? অর্থাৎ এটাকে যদি আমি একসাথে লিখি তাহলে 10⁻6 সেন্টিমিটার। ওকে, এরকম লেখা যায় না? কিউব। কেন কিউব? দেখো 100 100 100 গুণ করলাম, সেন্টিমিটার 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 গুণ করলাম, অর্থাৎ 1 মিটার কিউব, 1 মিটার কিউব সমান সমান 10⁻6 সেন্টিমিটার কিউব, এটা লেখা যায়। ওকে, ঠিক আছে। তাহলে এটা যদি লেখা যায় তাহলে আমি কি বলতে পারি না যে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 10⁻6 কত মিটার কিউব? মিটার কিউব, এটা লেখা যায় না? এটাও লেখা যায়। এবার আসো, যদি বলে যে 1 মিটার স্কয়ার, তাহলে আসলে 1 মিটার ইন্টু 1 মিটার, এবার 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে 10⁻কত 4 সেন্টিমিটার স্কয়ার, তাহলে 1 মিটার স্কয়ার সমান সমান 10⁻4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 1 সেন্টিমিটার স্কয়ার মানে কত হবে? 1 সেন্টিমিটার স্কয়ার সমান সমান তোমার হবে হচ্ছে 10⁻⁻4 মিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে এগুলা হচ্ছে আমাদের ব্যাপার, এগুলা আমাদের কি ব্যাপার, বুঝছো? এইটা যদি তুমি বুঝো, এটা যদি বুঝো, তাহলে এবার এই যে কেজি গ্রাম এগুলার কনভার্সনও তুমি বুঝবা। ঠিক আছে? তাহলে দেখো, এটা একটু মিশাই দিই। দেখো এখান থেকে যদি 1 মিটার কিউব সমান সমান এত হয়, এই যে তোমার 10⁻6, এই যে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 10⁻6 মিটার কিউব হয়, আবার যদি 1 মিটার কিউব সমান সমান 10⁻6 সেন্টিমিটার কিউব হয়, তাহলে তোমাকে যদি বলে এবার যে 1 কেজি পার মিটার কিউব এমন আছে, তাহলে 1 কেজি পার মিটার কিউব, তাহলে তুমি বলো তো এখানে আসলে কি আছে? এখানে আসলে 1 কেজি আছে এবং কি আছে তোমার মিটার কিউব আছে, তাই না? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো এরকম যে 1 কেজি মানে কত? 1 কেজি, এটা আগে বুঝো। 1 কেজি এটা মানে কত? 1 কেজি সমান সমান 1000 গ্রাম, তাই না? 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম, 1 গ্রাম সমান সমান কত কেজি? 10⁻³ কেজি, এমন না? 10⁻³ কেজি, এইরকম তো, তাই না? তাহলে 1 কেজি পার মিটার কিউব মানে কত গ্রাম পার সেন্টিমিটার কিউব লেখা যায় বলো? যে 1 কেজি পার মিটার কিউব সমান সমান, এই যে কেজির জন্য কত আসবে? ইনভার্স 3। এবার মিটার কিউবের জন্য কত আসবে বলো তো? মিটার কিউবের জন্য আবার -3 আসবে, অর্থাৎ 1 কেজি পার মিটার কিউব মানে এখানে 10⁻⁻। ওকে, এই পর্যন্ত আশা করছি তোমরা বুঝছো। এই পর্যন্ত বুঝছো না? তাহলে 1 কেজি পার মিটার কিউব সমান সমান 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব লেখা যায়। এই গ্রাম পার সেন্টিমিটার কিউবকে সিসি লেখা যায়, অর্থাৎ গ্রাম পার সিসি এরকম লেখা যায়। ওকে, মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব। বুঝা গেছে এই পর্যন্ত? তাহলে আমরা কিছু ম্যাথ করব এখান থেকে। ওকে, কিছু ম্যাথ করব, ঠিক আছে? তাহলে আমরা কয়েকটা যদি ম্যাথ করি। আচ্ছা, ম্যাথ করার আগে আমি এটা একটা স্ক্রিনশট নাও, আমি তোমাদের আয়তনের একটু কনসেপ্ট বুঝাই দিই। এটা স্ক্রিনশট নিছো? ওকে, ফাইন ফাইন, ওকে, ঠিক আছে। তাহলে আমি একটা একটু মিশাই দিই, এই পার্টটুকু একটু মিশাই দিই। হ্যাঁ, দেখো এই যে আয়তন, এই আয়তনের যে ব্যাপারটা, এই আয়তন তো অনেক কিছুর আয়তন হতে পারে, এটা অনেক কিছুর আয়তন হতে পারে। যেমন যদি তোমাকে বলে ঘনক, ঠিক আছে, তার মানে ঘনকের আয়তন কি হতে পারে? ঘনকের আয়তন v সমান সমান a কিউব। আচ্ছা, এটা যদি তোমার আয়ত ক্ষেত্রের যে ঘনক, আয়ত রিলেটেড যে ঘনক হয়, সেটার যদি হয় তাহলে হচ্ছে এটা কি হবে বলতো? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি উচ্চতা। ঠিক আছে? যদি তোমার এটা হয় সিলিন্ডার, তাহলে এটার আয়তন কি হবে? পাই আর স্কয়ার এইচ। যদি এটা হয় হচ্ছে গোলক, এটা কি হয়? এটা যদি গোলক হয় তাহলে এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে? তো এই আয়তনগুলা তোমাদের জানা লাগবে। ওকে, এই আয়তনগুলা যখন আমরা ম্যাথ করব তখন এটার প্রয়োগ আছে। ওকে,
তাইলে তখন আমরা এই প্রয়োগগুলা দেখব এবং আমরা সেই অনুযায়ী কাজ করব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে তোমাকে যদি একটা প্রশ্ন আসে, ধরো তোমার একটা প্রশ্ন আসছে, আমি এগুলা মিশাই দিলাম। ধরো তোমার প্রশ্ন আসছে যে একটি নিউক্লিয়াসের, প্রশ্নটা কি, একটি নিউক্লিয়াসের ঘনত্ব কত? ঠিক আছে, তোমার এরকম একটা প্রশ্ন আসছে যে নিউক্লিয়াসের ঘনত্ব কত। তাহলে তোমার ঘনত্ব তুমি জানো যে রো সমান সমান এম বাই ভি। এই নিউক্লিয়াসের ভর যেটা, নিউক্লিয়াসের ভর কত বলতো? 1.67 ইন্টু 10⁻⁻ কত, 27 কেজি, তাই না? আবার এখানে আমাদের ব্যাসার্ধ লাগবে, ওই নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এক্স্যাক্টলি নিউক্লিয়াসের ব্যাসার্ধ হোক, যে কোনো কিছুর ব্যাসার্ধ এক্স্যাক্টলি একটা ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা একটা র্যান্ডম নিউক্লিয়াসের ভ্যালু ধরে নিই, ধরো র্যান্ডম যে কোনো একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ ধরে নিই, সেটা হচ্ছে 1.25 ইন্টু 10⁻⁻15। ঠিক আছে, এত মিটার। তাইলে এটা ধরে নিলাম। তাইলে এই যে ভি, এই ভি নিউক্লিয়াসের আকৃতিটা কেমন? এরকম গোলাকার না? নিউক্লিয়াস গোলাকার না? এটা গোলাকার। তাহলে যদি গোলাকার হয় তাহলে এর আয়তনটাও গোলাকার, গোলকের মতোই হবে। তাহলে এম এর ভ্যালু কত বলতো? এখান থেকে আমরা লিখতে পারি এম ডিভাইডেড বাই ভি, মানে হচ্ছে 4/3 পাই, 4/3 পাই আর কিউব, এরকম। তাহলে এম এর ভ্যালু কত? 1.67 ইন্টু 10⁻⁻ কত, 27 ডিভাইডেড বাই 4/3 পাই, 4/3 পাই। আর এর ভ্যালু কত? 1.25 ইন্টু 10⁻⁻15। ঠিক আছে, তার উপরে কি কিউব। ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটা অ্যান্সার। চলো আমরা ক্যালকুলেট করি, ডাস্টার পড়ে গেছে। তাইলে 1.67 ইন্টু 10⁻কত, -27 ভাগ কত তোমার 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 3.1416 ইন্টু কত, ইন্টু হচ্ছে তোমার 1.25 ইন্টু 10⁻⁻15। ঠিক আছে, তার উপরে আবার কি, তার উপরে আবার কিউব, এবং টোটালটা আবার ব্র্যাকেটে। তাহলে কত আসছে? আসছে 2.0 ইন্টু 10⁻17, 2.01 ইন্টু 10⁻ কত, 17। এত কি বলতো? কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এটা তোমাদের জানতে হবে। পারদের ঘনত্ব কত? 1300 কেজি পার মিটার কিউব। এগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে, বইয়ে ছকে আছে, তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি সবার ক্লিয়ার। ওকে, এবার আমরা পানির তলদেশে চাপ, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, লিখো আমার সাথে সাথে, পানির তলদেশে চাপ। তাহলে এবার আমরা পানির তলদেশে চাপ নিয়ে আলোচনা করব। ধরো আমার একটা হচ্ছে এরকম পাত্র আছে। ওকে, এই পাত্রের এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত পানি আছে। ওকে, এই পর্যন্ত পানি আছে। এখন আমি তোমাকে বললাম যে এই যে পরিমাণ পানি, এই যে পরিমাণ পানি, এই যে এতটুকুর যে পানি, এতটুকু পানি আসলে এই পাত্রে একটা নিচের দিকে একটা ফোর্স ক্রিয়েট করছে না? তার মানে এই বরাবর একটা কি আছে, এই পানির এই বরাবর একটা চাপ আছে। এটা কি বলতো? এটা mg পরিমাণ, তাই না? আবার এই পানির কি একটা আয়তন আছে না? এতটুকুর, এতটুকুর কি একটা আয়তন আছে? আচ্ছা, এটা যদি আমরা একটু 3D ভাবে দেখতে পারতাম তাহলে বেশি ভালো হতো। ধরো এমন ভাবে দেখতে পারতাম, যদি এরকম ধরো একটা ব্লকের মতো আছে, হ্যাঁ, চার কোণ আছে, ব্লক আছে এরকম, এরকম ধরো ব্লক, এর মধ্যে পানি রাখা আছে। ওকে, ঠিক আছে, এরকম ধরো পানি রাখা আছে।
তাহলে আমি ধরে নিলাম যে এতটুকুর মধ্যে পানি আছে, ধরো এই পর্যন্ত ধরো পানি আছে। ওকে, বুঝো ভালোভাবে, এই পর্যন্ত ধরো পানি আছে। এখন আমি তোমাকে বললাম যে আসলে এই যে এতটুকু পানি, এতটুকু যে পানি, অর্থাৎ এই পর্যন্ত যতটুকু পানি আছে এই সারফেসে অর্থাৎ এই যে পরিমাণ পানিটুকু আছে এখান থেকে এই পর্যন্ত যে পানিটুকু আছে, এই পানির ভর আছে, এই পানির আয়তন আছে, এই পানিটা নিচের দিকে একটা চাপ প্রয়োগ করছে, তাই না? তাহলে আমি কি এই জায়গার চাপের যে সূত্র সেটা হচ্ছে P সমান সমান F/A, এটা লিখতে পারি। দেখো লেখা যায়, এর যে উপরের অবস্থান অর্থাৎ এই পর্যন্ত পানি আছে, এটা তার এই পর্যন্ত পানি, এটা যত দূরই পাত্র থাকুক এই পর্যন্ত পানি আছে। আমি এতটুকুর চাপ কতটুকু, আসলে এতটুকুর উপরে কি পরিমাণ চাপ অনুভূত হচ্ছে এটা আমি বের করতে চাই। তাহলে আমি এই F, এটার হচ্ছে যে ভর, এটার একটা কি আছে, ভর আছে, এটার একটা কি আছে, এটার একটা আয়তন আছে, তাই না? তাহলে আমি এই পানিটুকু কি নিচের দিকে একটা চাপ প্রয়োগ করছে, আবার একটা কি বল প্রয়োগ করছে। তাহলে দেখো আমি এই F সমান সমান কি mg লিখতে পারি না, mg ডিভাইডেড বাই a, এটা লেখা যায়, এটা লেখা যায়। তাহলে এটার ভর আছে, অভিকর্ষ ত্বরণ আছে। এবার বলো তো এই পানিটুকুর এটার কি একটা ঘনত্ব আছে না, পানির একটা ঘনত্ব আছে। তাহলে আমরা এখানে যে m, এই m সমান সমান কি লিখতে পারি, রো ভি, এটা লেখা যায় না, m সমান সমান রো ভি। তাহলে পরের লাইনে m পরিবর্তে কি লিখবো, রো ভি, সাথে একটা কি আছে, জি আছে, ডিভাইডেড বাই a। এবার বলো এটা একটা কি ক্ষেত্র, এটা একটা কি ঘনকের মতো, 4 গুণ আছে ঘনক। এটা কি হচ্ছে একদম বর্গাকৃতির যে হচ্ছে ঘনক এরকম কি না, এটা একটা আয়তকার ক্ষেত্রের মতো। তাইলে এটার যদি ক্ষেত্রফল আমি জানি, এটার ক্ষেত্রফল কতটুকু হবে বলো, এটার একটা কি, এই যে এটা হচ্ছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল না, বলো এর উপরেই তো চাপটা পড়ছে, তার মানে এখানে একটা কি আছে, একটা a আছে, তাই না, একটা a আছে। আবার এখানকার একটা উচ্চতা আছে, যে এটা কতটুকু আছে দেখো, উচ্চতা না আসলে গভীরতা, এটা একটা গভীরতা আছে। তার মানে এই যে সারফেস একদম উপরিতলের যে সারফেস, তার মানে উপরিতল থেকে এইচ গভীরতায়, অর্থাৎ আমি এটাকে এইচ দ্বারা প্রকাশ করলাম। তাহলে উপরিতল থেকে এইচ গভীরতায় এতটুকু, উপরিতল থেকে একদম পানির উপরিতল থেকে একদম এইচ গভীরতায় এতটুকু, এতটুকু হচ্ছে আমার এইচ। তাহলে আমরা এই যে ভি আয়তন, এই আয়তন ভি সমান সমান এ এইচ, এটা লিখতে পারি না, এটা লেখা যায়। তাহলে আমরা এই যে রো ভি সমান সমান এ এইচ লিখলাম, এখানে আছে জি, নিচে আছে এ। তাহলে আমাকে বলো তো এই যে এ, এই এ আর এই এ কাটা, তাহলে এখানে কি আছে, পি আছে। তাহলে আমরা লিখতে পারি যে পি সমান সমান এই যে এইচ রো জি। তাহলে আমরা একটু সাজায় লিখি, এইচ রো জি। তাহলে এটা হচ্ছে আমার, এটা আমার কি বলতো, পানির তলদেশে চাপ। এটা কি, এটা হচ্ছে পানির তলদেশে চাপ। এইচ এর যে ভ্যালু এটা একটু লিখে নাও, যে এইচ হচ্ছে তোমার পানির উপরিতল হতে গভীরতা। বিভবের ক্ষেত্রে কিন্তু আমরা নিচ থেকে হিসাব করি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের উপর থেকে অর্থাৎ উপরিতল থেকে হিসাব করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একদমই ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এই টাইপের আমরা একটা ম্যাথ দেখব। ওকে, তাহলে তোমরা এখান থেকে একটা ভালো ধারণা নিয়ে নিতে পারবা। ওকে, তাহলে চলো আমরা ম্যাথটা দেখে ফেলি। আমি ম্যাথটা বোর্ডে প্রথমে তুলবো, তারপরে তোমাদের সেটা সলভ করে দিব। ওকে, তাহলে দেখো আমাদের এই প্রশ্নটা যদি আমরা একটু সলভ করি, বলা হচ্ছে এবিসিডি সিলিন্ডারের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তরলের ঘনত্ব, দেখো তরলের ঘনত্ব আমাদের দিয়ে দিছে, এটা কত আমরা এমনিতেও জানি, এটা আমাদের মুখস্থ 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি। আর কি বলা আছে, বি বিন্দুতে তরলের চাপ। আচ্ছা দেখো আমাদের পানিটা আসলে এই সারফেস পর্যন্ত আছে, পানিটা এই যে এই সারফেস পর্যন্ত আছে, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের পানিটা আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পানির সারফেস। এখন বলো তো আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, ওই যে আমরা একটু আগে শিখলাম, আমার কালো মার্কার এদিকে, রো সমান সমান এইচ রো জি, সরি পি সমান সমান এইচ রো জি, এই সূত্র অ্যাপ্লাই হবে। এখন আমরা তো রো এর মান জানি, জি এর মান জানি, মুখস্থ এই দুইটা। এইচ এর ভ্যালু আসলে কোনটা, তোমরা যারা ভুল করবা তারা আসলে এই উচ্চতাটা নিবা, যারা বিভবের সাথে এটা কম্পেয়ার করবা, আসলে এটা এমন না। এই যে উপর থেকে
এই যে তোমার একদম সিলিন্ডারের তল পর্যন্ত এইটা, অর্থাৎ এই যে এইটা আসলে এইটা তল, ঠিক আছে, এই যে তল পর্যন্ত একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, এই যে গভীরতাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে গভীরতা, এটাই আসলে আমাদের লাগবে। তাহলে বলো তো, এতটুকু তো দেওয়া আছে 40 সেন্টিমিটার, এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে 0.4 মিটার, তাই না? তাহলে টোটালটা যদি হয় 1.5 মিটার, তাহলে এইচ সমান সমান কি হবে বলতো? টোটালটা থেকে দেখো, টোটালটা থেকে 1.5 থেকে যদি আমি এতটুকু বাদ দিই, এই যে এতটুকু অর্থাৎ তলের এতটুকু বাদ দিই, সেটা কত? এটা যদি আমি মিটারে আনি 0.6 মিটার, এতটুকু যদি আমি আনি মিটারে, কেমনে আনলাম? 100 দিয়ে ভাগ করছি, তাহলে কত হয়? 0.6 এত মিটার। তাহলে কত হচ্ছে বলতো? 0.9 এত হচ্ছে, 0.9 মিটার। তাহলে উচ্চতা আমরা এই যে গভীরতা কত পাইছি? 0.9 মিটার। তাহলে আমার এই উপরিতল থেকে যে গভীরতা সিলিন্ডারের একদম তল পর্যন্ত, অর্থাৎ বি পয়েন্টে চাইছে, যেহেতু এই পয়েন্টে, যদি তোমাকে বলতো যে এখানে ধরো একটা পয়েন্ট দিয়ে দিছে, এটা এখানে একটা পয়েন্ট দিয়ে দিছে, দিয়ে তোমাকে হিসাব করতে বলছে, ধরো এটা হচ্ছে ডি ই এখানে, তাহলে আমার পানির সারফেস এতটুকু রাখতে হতো, তাহলে উচ্চতা আমরা এখান থেকে কাউন্ট করতাম। যেহেতু বি পয়েন্ট বলছে, এই জন্য আমরা এখান থেকে কাউন্ট করছি। তাহলে এই পর্যন্ত হচ্ছে তার এইচ, এই পর্যন্ত তার কি এইচ, এটা কত? 0.9। তাহলে মান বসাও, 0.9 ইন্টু রো এর ভ্যালু 1000 ইন্টু জি এর ভ্যালু 9.8। এবার হচ্ছে ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটা। তাহলে 0.9 ইন্টু কত? 1000 ইন্টু কত? 9.8, কত আসছে? 8820, 8820, এটা আসছে না? 8820, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, যেহেতু চাপ, তাই না? সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই আশা করছি ভালোভাবে বুঝছো, এবং এই প্রশ্নটা পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন, এটা মেবি বরিশাল বোর্ডের প্রশ্ন। ওকে, তাহলে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এবং নেক্সট ক্লাসে আমরা আর্কিমিডিসের সূত্র শিখবো, এবং আদার্স যে বাকি যেগুলো আছে আমরা হয়তোবা এই অধ্যায়টা 5টা অথবা 4টা লেকচারের মধ্যে শেষ করার চেষ্টা করব, অথবা তার কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।